শাসক আর বিরোধীর রাজনীতির দুটি অক্ষ। গণতন্ত্রের মূল ধারণাটি দাঁড়িয়ে আছে এই দুই অক্ষের ওপর। শাসক না বিরোধী, কার দায়িত্ব বেশি? শাসক যদি শাসন করে, বিরোধীদের কাজ কি? বাংলার শাসক যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে বিরোধীরা কি তাদের দায়িত্ব পালন সঠিকভাবে করেছে? বাংলার বিরোধীরা কি মানুষের মনে পরিবর্তনের ছবি আদৌ আঁকতে পেরেছে, নাকি সবটাই ওই মুখেই মারিতন জগৎ? 26-এর আগে এসআইআর নিয়ে যখন বাংলার রাজনীতি সরগরম, তখন বাংলার বিরোধী শিবিরের অবস্থান কি? বাংলার শাসক যখন এসআইআর এর বিরোধিতায় সরাসরি পথে নেমে প্রতিবাদ করছে, তখন তার মোকাবেলায় ওই বিরোধীদের ভূমিকা কি? বাংলায় শাসকের বিরুদ্ধে উঠে আসা একাধিক অভিযোগ, নাকি বাংলার বিরোধীদের ভূমিকা? আগামী 26-এর নির্বাচনে মানুষের ভোটদানের মানদণ্ড কি হতে পারে? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই একটা বিষয় আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে শাসকের সমালোচনা করা ভীষণ সহজ বিষয়। পৃথিবীর সর্বত্রই শাসকের সমালোচনা হয়েছে, হচ্ছে এবং আগামীতেও হবে। শাসক যখন বিরোধী আসনে থাকে, তখন তারাও শাসকের সমালোচনা করে। শাসক হিসেবে প্রতিশ্রুতি রক্ষা করা যতটা কঠিন, বিরোধী হিসেবে আবার ওই প্রতিশ্রুতি দেওয়াটা ততটাই সহজ। বাংলার বর্তমান শাসক দল যখন বিরোধী ছিল, সেই বিরোধী থাকার সময় যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার সবটাই কি তারা পূরণ করতে পেরেছে? এ প্রশ্ন যেমন তোলা যায়, ঠিক তেমন আবার এ প্রশ্নও তোলা যায় যে আজকে যারা বিরোধী, তাদের মধ্যে যারা বাংলায় একসময় শাসক ছিল, তারা বিরোধী হিসেবে কতটা সফল? যারা বাংলার নয়া বিরোধী হিসেবে উঠে এসেছে, তারাও কি বাংলার রাজনীতির সঙ্গে এখনো খাপ খাওয়াতে পেরেছে? যে যখন শাসকের ভূমিকায় থাকে, একটু খতিয়ে দেখুন, সে সবসময় শাসকের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং দিন দিন সেই দ্বন্দ্ব বাড়ে। কিন্তু এখন যারা বাংলার বিরোধী ভূমিকায় রয়েছে, তাদের অভ্যন্তরেও কি ওই দ্বন্দ্ব দানা বেঁধেছে? এমন একাধিক প্রশ্ন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যা বলছি তা সবটাই ঠিক বলে মেনে নিতে হবে এমনটা কখনোই বলছি না। কিন্তু শাসকের পাশাপাশি বিরোধীদেরও যে জনতার কাঠগড়ায় দাঁড়ানোর প্রয়োজন রয়েছে, আমি সেটাই বলার প্রয়োজন বোধ করছি মাত্র। কারণ সমস্ত বিরোধী চাইছে শাসকের রূপ নিতে, শাসনভার নিজেদের কাঁধে তুলে নিতে। প্রত্যেক বিরোধীর ভাবটাই এমন যে তারা ক্ষমতায় আসলেই বাংলায় সোনা ফলবে। এই প্রশ্নের উত্তর পেতে গেলে ওই বিরোধীরা কতটা বিরোধী হিসেবে সফল হয়ে উঠতে পেরেছে, এই প্রশ্নের উত্তর সন্ধান করতে হবে। এক্ষেত্রে যদি রাজ্যের এক সময়ের শাসক অর্থাৎ সিপিআইএম এর দিকে লক্ষ্য রাখা যায়, তবে দেখা যাচ্ছে যে দলটি তাদের সংগঠনের বড়াই করত একটা সময়, নীতি আদর্শের কথা বলতো। সেই দলটি বাংলার মাটিতে শূন্যে পরিণত হয়েছে, যা সত্যিই কেউ কখনো ভাবেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? একটা ক্যাডার বেস রাজনৈতিক দল, 235-এর অহংকার, আর সেখান থেকে শূন্য কেন? এক্ষেত্রে কি ওই অহংকারী পতনের কারণ? 34 বছর ধরে শাসন চালানোর পর একটি রাজনৈতিক দলের এমন পরিস্থিতি হবে, তা হয়তো চরম বাম বিরোধী কোনো ব্যক্তিও আশা করেনি। বাম আমলের অপশাসনই কি এর জন্য দায়ী? কিন্তু আবার এটাও সত্যি যে ওই বাম আমলে শিক্ষকের চাকরি চুরির এমন অভিযোগ কখনো ওঠেনি। খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হয়নি। বাম আমলে চাল চুরির অভিযোগে কোনো খাদ্যমন্ত্রীকে জেলে যেতে হয়নি। চাকরিহারাদের পথে বসে থাকতে হয়নি। কিন্তু তা সত্ত্বেও এই বামেদের ওপর মানুষ এতটা আস্থা কেন হারালো? কেন একেবারে শূন্যে পরিণত হয়ে গেল তারা? দেখুন, সিপিআইএম নামক দলটি বর্তমান চেহারাটা বড়ই ঘোলাটে। দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বারবার চেয়ার আঁকড়ে ধরে রাখার অভিযোগ উঠেছে। দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দম্ভের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু তারপরেও কি এতটুকু বদলাতে পেরেছে ওই সিপিআইএম নেতৃত্ব?
পুরনো অনেকে এখন আর দলের নেতৃত্ব স্থানে নেই, এটা ঠিক, কিন্তু যারা আছেন তারা কি নবীন? আর যারা নবীন তারা কোথায়? খেয়াল করে দেখুন, 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় যে সমস্ত তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছিল, সেই সমস্ত তরুণ প্রজন্মকে দেখে বাম সমর্থকরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছিল খানিকটা। তারা জয় না পেলেও বাসে ট্রেনে বামেদের তরুণ তুর্কিদের নিয়ে বহুদিন পর মানুষ কথা বলতে শুরু করেছিল। কিন্তু সেই তরুণরা আজ কোথায়? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুধু প্রার্থী হয়ে নয়, বাম মহিলা নেত্রী ওই মীনাক্ষী মুখার্জিকে নিয়ে অনেকেই আশার আলো দেখা শুরু করেছিলেন। তরুণ হলেও তার মতন লোক টানার ক্ষমতা এই সময় বাংলার কোনো সিপিএম নেতার যে নেই তা মেনে নিয়েছিলেন অনেকেই। কিন্তু আজ কোথায় সেই মীনাক্ষী মুখার্জি? জনপ্রিয়তা বাড়ার কারণেই কি তবে মীনাক্ষীকে যুবনেত্রী থেকে দলের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মণ্ডলীতে জায়গা দিয়ে অত্যন্ত সুকৌশলে গ্যারেজ করে দেওয়া হলো? কার পাকা ধানে মই দিয়েছিলেন মীনাক্ষী? আর সৃজন, দীপশিতারা, তারা কোথায়? সৃজন ভট্টাচার্যকে ছাত্র সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে, আর দীপশিতা ধর তাকে আবার সর্বভারতীয় ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক করা হয়েছে। যারা সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো, তাদের কেন সরাসরি দলের কোনো পদে জায়গা দেওয়া হলো না? সৃজন বা দীপশিতা এরা কেউই এখন আর ওই ছাত্রাবস্থায় নেই, তারপরেও তাদেরকে ছাত্র সংগঠনের সাথে জুড়ে রাখা হয়েছে। একটা সময় শ্রমিক লাহিড়ীকে নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছিল। নিজের বুদ্ধিদীপ্ত ভাষণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই শ্রমিক বাবু। কিন্তু তারপর ওই গণশক্তির সম্পাদক করে তাকেও কি গ্যারেজ করে দেওয়া হয়েছে? খোঁজ নিলে দেখা যাবে এমন অনেক উদীয়মান বাম মুখ হারিয়ে গেছে, অথচ যারা পরীক্ষিত ব্যর্থ তারাই কিন্তু আঁকড়ে রেখেছে ওই চেয়ার। যার জেরে শূন্যতা গ্রাস করেছে আলিমুদ্দিন স্ট্রিটে অবস্থিত ওই বাড়িটিতে। একটা সময় যে গলির ব্যস্ততা ছিল তুঙ্গে, রাস্তার ওপারের চায়ের দোকানি সারাদিন দম ফেলার সময় পেতেন না, আজ সেই দোকানের কাছেও সেই দিনগুলো যেন স্মৃতি। একটি দুটি নয়, খেয়াল করে দেখুন, যে সিপিআইএম 34 বছর শাসনে ছিল, তাদের সাংগঠনিক শক্তিকে যে কোনো রাজনৈতিক দলের কাছে ঈর্ষার কারণ বলে মনে করা হতো, সেই সিপিআইএম 2011-তে হেরে আর উঠে দাঁড়াতে পারেনি। 2016 সালের বিধানসভা নির্বাচনে 148টি আসনে লড়াই করে সিপিএম পেয়েছিল মাত্র 26টি আসন। বামফ্রন্টের দখলে ছিল 32টি আসন। এরপর 2019 লোকসভায় 0, 2021 বিধানসভায় 0, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এক বিশেষ সাক্ষাৎকারে বিমানবাবু অর্থাৎ বিমান বসু আমাকে নিজে বলেছিলেন যে এবার আর যাই হোক ওই 0 হবে না। কিন্তু কথা রাখতে পারেনি বিমানবাবুর দল। দলের তরুণদের ঢাল করে 2024-এর আগে ব্রিগেড ভরিয়ে বাজিমাত করতে চেয়েছিলেন ওই মোহাম্মদ সেলিম। সেই তরুণরা ওপরের দিকে উঠে এলে সবার আগে পদ বা চেয়ার যেত কার? এ প্রশ্নের উত্তর মনে হয় আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় আগামী 26-এ বাংলায় সিপিএম তথা বামেদের ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত মিলছে কি? লড়াই যে তারা করেনি এমনটা কিন্তু নয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে আরজিকর কাণ্ড, সবেতেই এই সিপিএম ছিল, কিন্তু ওই যে ব্রিগেড ভরে কিন্তু ভোটের বাক্স ভরে না, মিছিলে মানুষ হাঁটে কিন্তু মনে রাখে না। ফলে আগামী 26-এ সিপিআইএম কতটা ফায়দা তুলতে পারবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তবে জয় নয়, শূন্যের গেরো কাটানোটাই তাদের কাছে এখন প্রধান লক্ষ্য হতে পারে। আর এবারেও হয়তো ফের একবার ওই সিপিএম হাতে ধরবে কাস্তে হাতুড়ি, মানে ওই বাম কংগ্রেস জোট হবে। বাম কংগ্রেস জোট কি আসলে একটা ভুল সিদ্ধান্ত? বাংলার অন্যতম প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির অবস্থানটাই বা কি? এসআইআর আবহে বিজেপি বাংলায় জয়ের স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তব সমীকরণটা কি বলছে? বাংলায় বিজেপির সম্ভাবনা কতটা? বাম কংগ্রেস জোট তা আসলে কি অনেকটা ওই হাসজারুর মতো?
2016-তে প্রথম এই জোট বাংলার মানুষকে চমকে দিয়েছিল। অনেকেই বলেছিলেন এটাও সম্ভব, যদিও ইউপিএ 1 সরকারকে বাইরে থেকে বামেরা সমর্থন করার ইতিহাসটা ছিল। তা বলে বাংলায় সাঁইবাড়ি হত্যাকাণ্ড, 1993-এর 21শে জুলাই এসব ভুলে ওই বাদী বিবাদী দুপক্ষ একসঙ্গে মিশে যাবে? রাজনীতিতে এখন আর আদর্শ বা ওই নীতির কোনো জায়গা নেই তা বুঝলাম, কিন্তু দলের উঁচুতলার নেতাদের কাছে ক্ষমতাটাই যে বড় কথা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নিচুতলার কর্মীরা, যে কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ধরে ওই সিপিএমের কাছে মার খেলো, তারা সেই সিপিএম কর্মীদের কাঁধে হাত রেখে বলবে, বন্ধু চল ভোট করি। ফলে যা হবার তাই হয়েছে। খেয়াল করে দেখুন, বাম কংগ্রেস জোটের ফলে বাংলায় সিপিএমের কতটা লাভ হয়েছে তা তো ফলেনো পরিচয়। আর কংগ্রেস গোটা পার্টিটাই টুকরো টুকরো হয়ে গেছে। সবচেয়ে বেশি কংগ্রেস কর্মীরাই দল ছেড়ে বেরিয়ে গেছে। হারতে হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকেও। যে মানুষটার জন্য একজন মা তার মৃত সন্তানের দেহ রেখে ভোট দিতে যায়, সেই মানুষটাই যদি হেরে যায় তাহলে ভাবতে হবে যে সংগঠনে ঘুণ ধরেছে। পাঠান সব মুসলিম ভোট টেনে নিয়েছে। এই সহজ সমীকরণ মনকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু রোগ সারাতে পারবে না। কংগ্রেসের বুকে সেঁটে থাকা ওই সাইনবোর্ড তকমা সরবে না। তাও তো কংগ্রেসের একটা আসন আছেই বাংলায়। বামেদের তো ভরসা করতে হচ্ছে ধর্মের ছাতার নিচে গড়ে ওঠা সেকুলার দলের ওপর। এই অবস্থায় বাম কংগ্রেস জোট হলেও তাদের ভাগ্যে আদৌ কিছু জুটবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার আসছি বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখা প্রধান এবং অন্যতম বিরোধী দল ভারতীয় জনতা পার্টির দিকে। বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে। যে এসআইআরের জন্য এতদিন অপেক্ষা করে বসেছিল গেরুয়া শিবির। তবে কি বাংলায় এসআইআর হলেই বিজেপির বাংলা জয় নিশ্চিত, নাকি নিজের ফাঁদে নিজেরাই খানিকটা আটকে পড়েছে তারা? বাংলায় বিরোধী হিসেবে ভারতীয় জনতা পার্টির ভূমিকাটাই বা কি? বাংলায় বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিরোধী দলনেতা, কিন্তু আগামী 26-এর মুখ্যমন্ত্রীর মুখ কি? দিলীপ ঘোষ কি মুচকি হাসছেন? এই সমস্ত প্রশ্নের উত্তরে আসার আগে একটি কথা নিশ্চিত, আপনারা সবাই সহমত হবেন তাতে। বাংলায় বর্তমান শাসক দলের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে, গত কয়েক বছর ধরে বাংলায় যা যা ঘটনা ঘটেছে, তা যে কোনো বিরোধী দলের কাছে একেবারে মোক্ষম অস্ত্র হতে পারে। সেই অস্ত্র প্রয়োগ করেই একটা সরকারকে নাস্তানাবুদ করে দেওয়া যায়, এমনকি সরকারকে পতনের দিকেও নিয়ে যাওয়া যায়। খেয়াল করে দেখুন না, একটা সিঙ্গুর ইস্যুতে তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাতেই 34 বছরের বাম জামানার ভিত নড়ে গিয়েছিল। এবার একটু দেখুন যে বিজেপি কি কি ইস্যু পেয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার এবং সর্বশেষ আরজিকর কাণ্ড। এই সমস্ত ইস্যুতে বিজেপি আন্দোলন করেনি এমনটা কিন্তু নয়, কিন্তু এই আন্দোলনের কোনো ধারাবাহিকতা ছিল কি? কিংবা বিজেপির ধারাবাহিক আন্দোলনের জেরে সরকার পক্ষ আদৌ কি নাজেহাল হয়েছে? হঠাৎ একটা নবান্ন অভিযানে জ্বলে উঠে মিলিয়ে গেছে, আবার হঠাৎ একটা ধর্ণা অবস্থান মানুষ জানার আগেই শেষ হয়ে গেছে। মাটি কামড়ে আন্দোলনে পড়ে থাকা যাকে বলে, তেমন কি আদৌ লক্ষ্য করা গেছে? নাকি আন্দোলন নিয়ে পড়ে থাকার মতন কেউ নেই বিজেপিতে? কোনটা? সবটাই যেন ওই রিলে দৌড়ের মতো বদলে যাচ্ছে মুখ। 2019-এ বাংলায় বিজেপির উত্থান হলেও এতদিনে একটা মুখ কি ধরে রাখতে পেরেছে তারা? জানি এক্ষেত্রে গেরুয়া শিবিরের যুক্তি একটাই, যে তারা দলকে গুরুত্ব দেয়, মুখ বা ব্যক্তিকে নয়। কিন্তু বাংলার রাজনীতি যে মুখ চায়, সাংগঠনিক রাজনীতিতে বিশ্বাসী ওই সিপিএমও একটা সময় বাংলায় জ্যোতি বসুকে মুখ করেছে। আবার 2001 থেকে তাদের মুখ হয়ে উঠেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ ছাড়া বাংলার মাটিতে অবস্থান সুনিশ্চিত করা প্রায় এক কথায় অসম্ভব। এই সহজ এবং প্রয়োজনীয় বিষয়টি কি বুঝতে পারছে না বিজেপি, নাকি বুঝেও বুঝতে চাইছে না?
দেখুন, বাংলার রাজনীতি আর হিন্দি বলয়ের রাজনীতির মধ্যে ফারাক রয়েছে। যে স্ট্র্যাটেজি হিন্দি বলয়ের জন্য কাজে লাগবে তা যে বাংলার জন্য নয়, তা 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলেই বোঝা গেছে। বিজেপির কাছে একটা বড় অ্যাডভান্টেজ যে কেন্দ্রের বিজেপি সরকার রয়েছে। 2011-তে যা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল না, কিন্তু বাংলার বিজেপি কি সেই অ্যাডভান্টেজকে কাজে লাগাতে পেরেছে তাদের জন্য? একাধিক ইস্যুতে বঙ্গ বিজেপি সিবিআই তদন্তের দাবি জানিয়েছে এবং সিবিআই তদন্তও হয়েছে, কিন্তু তার ফলাফল কি? 2021 ভোট পরবর্তী হিংসা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, একাধিক নেতা মন্ত্রীকে সিবিআই গ্রেপ্তার করেছে বটে, কিন্তু তার সুফল কি ঘরে তুলতে পেরেছে বাংলার বিজেপি? যদি বিজেপির লাগাতার আন্দোলন বাংলার মানুষের মনে শাসকের বিরুদ্ধে ক্ষোভ আর বিরোধী বিজেপির পক্ষে আস্থা তৈরি করতে পারত, তবে কি 2024 সালের লোকসভার ফলাফলে বিজেপি 18 থেকে 12-তে নেমে আসত? যে আরজিকর ইস্যুতে গোটা রাজ্য সহ দেশ এমনকি বিদেশ উদ্বেলিত হয়ে উঠেছিল, যে আরজিকর ইস্যুতে বাংলার পুলিশের বিরুদ্ধে তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল, যে তদন্ত সিবিআইয়ের হাতে যাবার পর মানুষ ভেবেছিল এবার আসল সত্য বেরিয়ে আসবে, কিন্তু বাড়তি কি সত্য সিবিআই সামনে এনেছে তা আর আমার বলার কোনো প্রয়োজন আছে কি? এবার আসুন বর্তমান পরিস্থিতিতে। এই মুহূর্তে এসআইআর নিয়ে সরগরম বাংলার রাজনীতি। বিহারে এসআইআর চলাকালীনই এ বাংলায় সরব হয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আর এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের পাল্টা দিতে গিয়েই কি ট্র্যাপে পা দিয়ে দিয়েছে বাংলার বিজেপি? ভাবছেন কেন এই প্রশ্ন তুলছি? একটু ভেবে দেখুন। প্রথমত, যে বিজেপির কাছে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করার মতন ব্রহ্মস, অগ্নি, পৃথ্বী এমন একাধিক অস্ত্র ছিল, কিন্তু এখন সব ওই এসআইআরের নিচে চাপা পড়ে গেল নাকি? দ্বিতীয়ত, যে শাসক তৃণমূলের কাছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ছাড়া আর কিছুই ছিল না, সেই তৃণমূল এবার এই এসআইআরকে তাদের ব্রহ্মাস্ত্র করে বাংলার সেন্টিমেন্টকে উস্কে দেবার সুযোগ পেয়ে গেল নাকি? তৃতীয়ত, যে এসআইআরকে হাতিয়ার করে বিজেপি ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে, 1 কোটির বেশি নাম বাদ যাবার কথা বলছে, তাতে আবার মতুয়ারা বিপদে পড়বে না তো? অন্যদিকে বের করে দেওয়ার কথা বলে বাংলার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হলো না তো? আর এই আতঙ্কের ফলে সংখ্যালঘু ভোট আরও বেশি করে ওই তৃণমূলের দিকেই কনসেন্ট্রেট হয়ে যাবে না তো? এসআইআরকে ইস্যু করে তৃণমূল যখন পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছে, তখন বিজেপির পাল্টা কর্মসূচি কোথায়? সীমান্তবর্তী এলাকায় তড়িঘড়ি সিএএ ক্যাম্পের আয়োজন করতে হচ্ছে কেন? কোথায় গেল শাসকের দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ? তৃণমূল যখন একের পর এক মানুষের মৃত্যুর জন্য এই এসআইআরকে দায়ী করে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, তখন বিজেপির পাল্টা কর্মসূচি কি? ঘটনার 1 সপ্তাহেরও বেশি পরে পানিহাটিতে গিয়ে বিরোধী দলনেতার একটি মিছিল, ব্যাস। বিরোধী বিজেপির লাগাতার আন্দোলন কোথায়? দলের অভ্যন্তরে একাধিক দ্বন্দ্বের অভিযোগ উঠলেও মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে যখন হাঁটেন, তখন তৃণমূলের ছোট বড় সবাই হাজির হয়ে যান। তখন গেরুয়া শিবিরে বিজেপির ইউনিটির ছবিটা কোথায়? গেরুয়া শিবিরের কর্মসূচি কি বিজেপির কর্মসূচি না হয়ে অনেক বেশি ওই ব্যক্তি নির্ভর হয়ে উঠছে? সবাই চাইছে নিজেকে নেতা হিসেবে তুলে ধরতে, কিন্তু বিজেপি জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন কেউ জানেন না। স্বপ্ন দেখছেন সবাই, দলীয় কর্মীরাও কি এতে বিভ্রান্ত হচ্ছে না? পাশাপাশি বাংলার ভোটাররাও কার ওপর ভরসা করবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে নাকি? 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এবার নয় নেভার স্লোগান তুলেছিলেন, কিন্তু তারপরেও তার ক্ষমতায় আসতে আরও 10টি বছর লেগে যায়। তবে ওই 10 বছর নানা ইস্যুতে লাগাতার আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় তার মুখ তৈরি করতে সাহায্য করেছে, বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে।
আজ শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, নারী নিরাপত্তা, স্বাস্থ্যের বেহাল অবস্থা, শিক্ষার দুরবস্থা সহ একাধিক অভিযোগ উঠলেও বাংলার মানুষের কাছে পরিবর্তিত কোনো মুখ তৈরি করা হয়েছে কি, যাকে বাংলার মানুষ ভরসা করবে? গেরুয়া শিবিরকে যদি বাংলা জয় করতে হয় তবে ওই সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি লাগাতার আন্দোলন আর মানুষের কাছে বিশ্বাসযোগ্য মুখ তুলে ধরতে হবে। না হলে মাঝে মধ্যে ওই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার হুঙ্কার দিয়ে যেমন কোনো লাভ নেই, তেমন আবার ওই এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে ওই 5 থেকে 6% ভোট বেড়ে যাবে এমন ভাবনাও সঠিক কতটা হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। হারের পর আত্মসমালোচনার প্রয়োজন আছে, কিন্তু খেলতে নামার আগেই যদি নিজেদের ভুলগুলো শুধরে নেওয়া যায় তবে তা আবার জয়ের রাস্তাকে কিন্তু প্রশস্ত করে। বাকিটা রাজনীতি, যার যার সিদ্ধান্ত তার তার। আজ এ পর্যন্তই। নমস্কার।